তো আমাদের গত ক্লাসে আমরা লসাগু সম্পর্কে আলোচনা করেছিলাম। বাদ বাকি হচ্ছে গোসাগুতে যাওয়ার আগে আমাদের নামাজের সময় হয়ে গিয়েছিল। তো আজকে হচ্ছে গোসাগু থেকে শুরু করব। হ্যাঁ, গোসাগু থেকে শুরু করে টিউটর ডাইজেস্ট যে বইটি আছে সেই বইটির হচ্ছে প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। দেখা যাক যে কতটুকু সেটা করতে পারি। তো গোসাগু মানে হচ্ছে কি? গোসাগু মানে হচ্ছে আপনার গ্রেটেস্ট কমন ডিভাইজার বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, তো এটাকে হচ্ছে জিসিডি, অনেক সময় হচ্ছে এইচসিএফও বলা হয়। তো এই যে গরিষ্ঠ কথাটি যে আছে, এটা আমরা দেখেছিলাম যে গরিষ্ঠ মানে হচ্ছে কি সর্বোচ্চ বা গ্রেটেস্ট বা হাইয়েস্ট। এইদিকে হচ্ছে আপনার গরিষ্ঠ, সর্বোচ্চ বা গ্রেটেস্ট, এই জিনিসটার সাথে আরেকটা জিনিস আমাদের আসে, সেটা হচ্ছে যে গুণনীয়ক। ঠিক আছে, তো এই গুণনীয়কটা মূলত আবার গুণক বা উৎপাদক বা ভাজক বা ডিভাইজার বা ফ্যাক্টর, এই কয়টা নামে কিন্তু পরিচিতি সে লাভ করছে, মানে পরিচিত আর কি। তো আমাদের এই গসাগুটা মূলত লসাগু এর কিছুটা উল্টা বলা যেতে পারে। ঠিক আছে, লসাগু গুলো আমরা কি করেছিলাম, লসাগু গুলো হচ্ছে আমরা গুণিতক গুলো নির্ণয় করেছিলাম, যেটা হচ্ছে আপনার একটা সংখ্যার উপরের দিকে যায়। যেমন ধরেন যে আমার 4 যদি একটা সংখ্যা হয়, এটার গুণিতক হচ্ছে 4, 8, 12, এরকম করে উপরের দিকে। অর্থাৎ 4 এর সাথে আমি 1 গুণ করছি, 2, 3, 4, এরকম করে ন্যাচারাল সংখ্যাগুলো যখন গুণ করি তখন হচ্ছে আমি 4 এর গুণিতক পাই। আর গুণনীয়ক আমরা হচ্ছে কিভাবে পাই? আরিফ বলো তো, ক্লাস যেহেতু করেছো, তাহলে আমার 4 এর গুণনীয়ক গুলো কি কি হবে? 4, 8, 12 না না, সেটা তো হচ্ছে তোমার গুণিতক। আমি এই যে গুণনীয়কের কথা বলতেছি। গুণনীয়ক 2, 4, 1, 2, 4, আর কিছু? 4 আর না কিছু আছে? না সবাই সবাই তো এটাতে একমত, তাই না? যে 4 এর গুণনীয়ক গুলো হচ্ছে 4 কে যারা নিঃশেষে বিভাজ্য করে সেই সংখ্যাগুলো। এবং 6 এর গুণনীয়ক তাহলে মানে কি হবে? 1, 2, 3 এবং হচ্ছে আমার 6, তাই না আরিফ? আর তো কিছু নাই, আছে কি? না আচ্ছা, তার মানে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে গুণনীয়ক গুলো নির্দিষ্ট সংখ্যক হয়। হ্যাঁ, গুণনীয়ক গুলো নির্দিষ্ট সংখ্যক হয়। আমরা চাইলেও কিন্তু এই 4 এর জন্য আর কোনো গুণনীয়ক কিন্তু আমরা তৈরি করতে পারতেছি না। হ্যাঁ, কিন্তু 6 এর জন্য কিন্তু আমরা এই 4টার বাইরে 6 এর জন্য কিন্তু আমরা হচ্ছে গুণনীয়ক আর পাচ্ছি না। কিন্তু গুণিতক হলে কিন্তু সেটা আমাদের অসীম সংখ্যক গুণিতক হয়। ঠিক আছে, তাহলে আমাদের গসাগু মানে আমরা একটু আগে কি দেখলাম, যে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এই গরিষ্ঠ মানে বড়, তাহলে বড় যেহেতু আমাদের ডান দিকে আছে, তাহলে আমরা ডান দিক থেকে যদি খেয়াল করি যে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 4 আছে, এখানে কিন্তু 4 নেই, তাহলে তো ওটা কমন হচ্ছে না বা সাধারণ হচ্ছে না, তাহলে এই 4টা আমার বিবেচনার বিষয় নয়। আর এখানে 6 আছে, সেই 6টা এখানে নেই, সেটাও বিবেচনার বিষয় না। এখানে 3 আছে, সেই 3টা এখানে নেই, সেটাও বিবেচনার বিষয় না। বাদ বাকি এই যে 2 এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে কমন বা হচ্ছে সাধারণ কি গুণনীয়। এবং একও কিন্তু একইভাবে আপনার হচ্ছে দুইটার মধ্যেই আছে, অর্থাৎ কমন। তো একও হচ্ছে গুণনীয়, দুইও হচ্ছে গুণনীয়। এর মধ্যে গরিষ্ঠ বা সবচেয়ে বড় কোনটা? 2। তাহলে 4 এবং 6 এর গসাগু হচ্ছে এখানে 2। জিসিডি অফ কত? 4 এন্ড হচ্ছে 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? 2। সাইফুল ভাই কি এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি যে এটা সবাই বুঝতে পারছেন। তো এখন বাদবাকি এই এতটুকু জিনিস জানলেই আমরা কিন্তু মোটামুটি গসাগু এবং লসাগুর বেসিক জিনিসগুলো জেনে গেলাম। তো এরপরে আমরা যেটা করব, এই যে লসাগুর যেমন জেনেছিলাম যে লসাগু যদি হচ্ছে আপনার n সংখ্যক সংখ্যা থাকে, যেমন 2, 4, 6, 14, তো লসাগুর ক্ষেত্রে কি হয়? এলসিএম লসাগুর ক্ষেত্রে হয় কি,
লসাগুর ক্ষেত্রে এই সংখ্যাগুলোর সব থেকে বড় সংখ্যাটা লসাগু হয়, অথবা এই সংখ্যাটার যে গুণিতক গুলো আছে বা উপরের দিকে আরো বড় সংখ্যাগুলো হচ্ছে লসাগু হয়। আরিফ কি এই কথাটা বুঝতে পারতেছো? ওই প্রথমের ক্লাসটাতে কিন্তু ছিল যে লসাগু এই সংখ্যাগুলো সব থেকে বড় সংখ্যাটা হবে, অথবা ওই বড় সংখ্যাটার যে গুণিতক আছে সেই গুণিতক গুলোর মধ্যে কেউ একজন হবে। ঠিক অনুরূপ ভাবে গসাগুর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, গসাগুর ক্ষেত্রে তোমার হচ্ছে এইখানে যে সংখ্যাগুলো আছে, এইখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে যে ছোট সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে যে ছোট সংখ্যা সেটাই গসাগু হবে, অথবা ওর থেকে ছোট সংখ্যাগুলো গসাগু হবে। এই কথাটা কি বোঝা যায় সাইফুল ভাই? গসাগুর ক্ষেত্রে হ্যাঁ, এটা হচ্ছে কি মানে আমি জাস্ট বললাম, কিন্তু এটা জানা হলো, কিন্তু কিভাবে হয় এটা কিন্তু এখনো আমরা দেখিনি, যার কারণে আসলে শুধু কথাটা শুনে আসলে মন ভরবে না। ঠিক আছে, তো ওইটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে এখানে যে কথাটা আছে, সাপোজ আমার এখানে হচ্ছে আপনার ধরেন যে 4 আর হচ্ছে এখানে আপনার 16, সাইফুল ভাই 4 এবং 16, এই 4 আর 16 এটা আমি সাইড বাই সাইড লিখি। ধরেন যে 4 আর হচ্ছে আমার 16, এই 4 আর 16 গসাগু নির্ণয় করব। লক্ষ্য করেন 4 আর 16 গসাগু নির্ণয় করব। তো আমি বলেছিলাম কি হয় এই ছোট সংখ্যাটা হবে, নাহলে এই ছোট সংখ্যাটার থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেইগুলোর মধ্যে একটা কিছু হবে। একটু লক্ষ্য করেন 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4, আর 16 গুণনীয়ক হচ্ছে 1 2, এরপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, সরি 8, এরপর হচ্ছে 16। আর কিছু আছে আরিফ? না, নাই। 16 কে কি আর কোনো কিছু দ্বারা ভাগ যায়? নিঃশেষে বিভাজ্য হয়? না, হয় না। মনে হয় কেন? এই যে স্ক্রিনটা প্রিন্ট করে রাখবো বলতে কি বোঝাচ্ছেন? করে রাখলে আপনার স্ক্রিনটা অলরেডি দেখা যাবে। যেমন আমি কথা বলতেছি, অনেকের মোবাইলে হয়তো আমার স্ক্রিনটা আমার ইয়েটা দেখা যাচ্ছে। আপনারটা প্রিন্ট করে রাখলে আপনার স্ক্রিনটা সবার ইয়েতে দেখা যাবে। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আচ্ছা, এই আব্দুল হাদ, তুমি কি সব সময় হচ্ছে এইটা দেখো, না যে কথা বলে তাকে দেখো? দেখলে তখন ওই যে কথা বলে তার তো দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমি পিন করে দিছি সাইফুল ভাই, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? আচ্ছা, আমি তো বলতেছি আমার কথা শুনতেছেন না, আব্দুল হাদ কথা বলো তো। এখন মনে হয় ঠিক হয়ে গেছে, আমি পিন করে দিছি। যাই হোক, আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আমাদের রেকর্ডের মধ্যে আপনাদের জুমের মধ্যে যারা জয়েন করেছেন একজনকেও দেখা যায় না, ঠিক আছে? তো এটা একটা ভালো দিক আছে। আচ্ছা, 16 কি আর কোনো গুণনীয়ক বাদ গেছে এখানে? না, ঠিক আছে। আচ্ছা, যদি বাদ না গিয়ে থাকে, লক্ষ্য করেন তো এইখানে এইখানে হচ্ছে আপনার 16 তো আমার 4 এর মধ্যে আমি কখনোই পাবো না। পাবো কি বলেন তো? আমি 8 কি 4 এর মধ্যে কখনো পাবো? না, এই জন্য আমি বললাম কি, যে এইখানে যদি আপনার n সংখ্যক সংখ্যাও থাকে, তাহলে সব থেকে ছোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই গসাগু হবে, অথবা ওই সংখ্যা থেকে নিচের দিকে সংখ্যাগুলো গসাগু হবে। আবার লসাগুর ক্ষেত্রে আমরা গুণনীয়ক পাই কি, 2 এর গুণনীয়ক হচ্ছে 2 4 6, তার মানে গসাগুর ক্ষেত্রে এটার উপর দিকের সংখ্যাগুলো, মানে লসাগুর ক্ষেত্রে উপর দিকের সংখ্যাগুলো হচ্ছে গুণিতক হয়, আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে নিচের দিকের সংখ্যাগুলো গুণনীয়ক হয়। তাহলে অবশ্যই গসাগুর ক্ষেত্রে যে গসাগুর মানটা হবে সেটা অবশ্যই এইখানে যে ছোট সংখ্যাগুলো আছে সেটি হবে, অথবা ওইটার থেকে নিচের দিকে হবে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার। এখন এই এই মানটা আমি এমন ভাবে নিয়েছি, দেখেন 4 এখানেও আছে এখানেও আছে, তাই না? আবার 2 হচ্ছে আপনার, লক্ষ্য করেন 2 হচ্ছে এখানেও আছে এখানেও আছে, 1 এখানেও আছে এখানেও আছে। তো এখানে গরিষ্ঠ কে? 4 না? এখানে গরিষ্ঠ কি 4 না?
তাহলে এই দুটো সংখ্যার গরিষ্ঠ সংখ্যা হচ্ছে, যেহেতু গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 4, তাহলে এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে 4। ক্লিয়ার? জি তাহলে উপরে দেখেন, ক্লিয়ার। উপরে কিন্তু এই দুটো সংখ্যার ছোট সংখ্যাটা গসাগু না হয়ে তার থেকে ছোট একটা সংখ্যা গসাগু, অর্থাৎ 2 গসাগু হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হলো, যে আপনার জিসিডি অফ কত 4 and 16 ইকুয়াল টু কিন্তু 4। তাহলে কি এই দুটো সংখ্যা ছোট সংখ্যা কি 4 না? এখানে এই দুটো সংখ্যা ছোট সংখ্যা 4 না? আর সেই 4টাই আমাদের এখানে উত্তর হয়ে গেল না? জি তার মানে এটা কি ক্লিয়ার না, যে গসাগু সব সময় প্রদত্ত সংখ্যাগুলোর ছোট সংখ্যাটি হবে, অথবা ওইটার থেকে ছোট হবে, ওইটার থেকে নিচের দিকের সংখ্যাগুলো হবে। বোঝা গেছে বিষয়টা? জি এই দুটা কথা যদি মনে রাখেন, তাহলে আমরা অনেক অঙ্ক শর্টকাটে করতে পারবো। কোন দুটো কথা বলেন তো সাইফুল ভাই? একটা হলো লসাগু হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর সব থেকে বড় সংখ্যাটা, অথবা বড় সংখ্যার উপরে যে বড় সংখ্যাটার গুণিতক আছে সেইগুলো হবে লসাগু। এইদিকে গসাগুর ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাটির ক্ষুদ্রতম সংখ্যা অথবা তার থেকে ছোট সংখ্যাগুলোই হচ্ছে আপনার গসাগু হবে, এর বাইরে মান এক্সিস্ট করে না। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার সবাই? তাহলে আমরা নেক্সটে যাব। ওকে, এটা হলো কিওয়ার্ড এখানটা, হ্যাঁ এখানে কিওয়ার্ড এটাই আর কি। হ্যাঁ, এই দুটা তথ্য আমাদের লাগবে, এবং আমরা তো সেটা প্রমাণও দেখলাম, অনেক কথাবার্তার মাধ্যমে এই প্রমাণ দেখলাম। আমি প্রথমে যে কথাগুলো বলেছি, এই দুটা ক্লাস আমার এত কথা বলার প্রয়োজন ছিল না, আমি তো 2 মিনিটে শেষ করে দিতে পারতাম। এবং অন্যরা কিন্তু এইভাবেই করে, মূলত গতানুগতিক যে লসাগু এবং গসাগু নির্ণয়ের সিস্টেম, ওই সিস্টেমেই কিন্তু করে দেয়। যার কারণে কি জানেন, যখন ওই যে লসাগু এবং গসাগু রিলেটেড কোনো প্রশ্ন আসে, তখন কিন্তু সেইগুলো মানুষ হচ্ছে বুঝতে পারে না। বোঝা গেছে সাইফুল ভাই? পেজটা ক্লিয়ার হয়ে গেলে ওইদিকে সহজ হবে। হ্যাঁ, ওইদিকে সহজ হবে, এই জন্য কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। তো আমাদের গতানুগতিক আসলে যে সিস্টেম, এই যে 4 আর হচ্ছে আপনার 16, অথবা এখানে হচ্ছে কত 4 আর 6, তো 4 আর 6 এর গসাগু নির্ণয় করার সিস্টেমটা কি আমাদের গতানুগতিক, সরি 4 আর এখানে সরি এখানে হলো 6, আমরা কি করি এখানে এরকম করি না সাইফুল ভাই? এখানে আবার তার দিয়ে শেষ হবে। তাই না? যে যে সংখ্যাটি দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাটিকেই তো আমরা কি বলি, জিসিডি বলি, তাই না? বা গসাগু বলি। তো এটা হলো আমাদের গসাগু নির্ণয় করার একটা পদ্ধতি। বাদ বাকি মেন কথাটা কিন্তু এই যে আমি এখানে যেটি দেখালাম আর কি, এইগুলো কি বলেন তো, এইগুলো কি 4 এর উৎপাদক না? এইগুলো এইগুলো 4 এর উৎপাদক, কিন্তু এটা কি, এইগুলো কি মৌলিক উৎপাদক? আরিফ, কি কথা বুঝতেছো? জি এই যে চারের যে হচ্ছে গুণনীয়ক, এই গুণনীয়ক গুলোকেই মূলত উৎপাদক বলে। ঠিক আছে, গুণনীয়ক গুলোকেই মূলত উৎপাদক বলে। কিন্তু এইগুলোর মধ্যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাও আছে, আবার কম্পোজিট নাম্বার বা হচ্ছে তোমার যৌগিক সংখ্যাও আছে। তো এতটুকু আমরা জানলাম যে গসাগু এবং লসাগুর মধ্যে যে গুণিতক এবং গুণনীয়ক, সেই জিনিসটা আমরা হ্যাঁ ক্লিয়ার। এখন এইখানে একটা কথা বলে রাখছি, দেখো, যে কোনো একটি সংখ্যার মৌলিক হলে তাদের গসাগু হবে ওই মৌলিক সংখ্যাটি অথবা 1। এই কথাটা পড়ার পরে কেউ কি আমাকে বুঝিয়ে দিতে পারবেন? পারবো। আপনি ছাড়া অন্য কেউ? দেখেন, আমি হচ্ছে কি ওই একটু পরে ডাইজেস্ট বইয়ের যে টাইপ 1 এর যে ম্যাথ পড়াবো, ওইখানে মানে 2-3টা ম্যাথ আছে যেগুলো পড়লে আসলে অনেকে বোঝেই না যে এটা আসলে লসাগু না গসাগু না অন্য কিছু। তো এটার বেশ কিছু কারণ আছে, সেটা হলো ওই যে বেসিকটা
না জানাতে ওই জিনিসগুলো আসলে ওই অঙ্ক করতে করতে অভ্যস্ত হতে হয়, অথবা ওই জিনিস টাইপ গুলো মুখস্থ করতে হয়। তো আমরা ইনশাল্লাহ ওই জিনিসগুলো ভালো করে বুঝবো, প্রশ্নটা পড়লেই ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। এইখানে যে কথাটি লিখছি, এই যে আপনার হচ্ছে যে কোনো একটি সংখ্যা মৌলিক হলে তাদের গসাগু হবে ওই মৌলিক সংখ্যা অথবা ওয়ান। এটা হচ্ছে কে বুঝিয়ে দেবেন আমাকে একজনের? আচ্ছা, এই যে জান্নাতুল নামে একজন আপুকে দেখতেছি, আপনি একটু বলেন তো আপু, এই কথাটা কি বোঝা যায়? আনমিউট করেন। আচ্ছা, উনি মনে হয় দূরে আছে। অন্য কেউ বলবেন? এই যে নাদিয়া হুসাইন, আপনি কি বলবেন? হ্যাঁ স্যার, মানে যে কোনো একটি সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয়, মানে আমাদের মানে যেগুলো মৌলিক সংখ্যা আছে যেমন 1, 3, 5, 4 এগুলো যদি থাকে জি, তাহলে মানে ওখানে ওই মৌলিক সংখ্যাটাই গসাগু হবে। আর যদি মৌলিক সংখ্যা না থাকে তাহলে এক হবে। এটা তো হলো ওই এই এইটা তো হলো এইখানে যা লেখা আছে সেই কথাটা, কিন্তু হ্যাঁ, আসলে কি মৌলিক সংখ্যাটা গসাগু হয়? হতে পারে, হতে পারে। আমি একটু দেখাই, হ্যাঁ, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ, মৌলিক সংখ্যার গুণনীয়ক তো এক এবং মৌলিক সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যার গুণনীয়ক, এই জন্য হয় এক হবে নাহলে মৌলিক সংখ্যাটা হবে, আর তাছাড়া তো মাঝখানে গুণনীয়ক নাই। হ্যাঁ হ্যাঁ, তার সেটাই কারণে তো আর আসতেছে না। সেটাই আমি বলতে চাচ্ছি। আচ্ছা, ওই যে আপু যে কথাটা বলছে আমরা ওইটা একটু দেখি। সাপোজ ধরেন যে 7 আর হচ্ছে আমার কত, 7 আর ধরেন যে হচ্ছে আপনার 16, ঠিক আছে, 16। আপু বলেন তো এখানে গসাগু কে, গসাগু কত? গুড। আরিফ, বুঝতে পারছো কেন এক এখানে? জি। তাই না, মানে হয়, হ্যাঁ, মানে এইটা এই জিনিসটাকে আমরা যদি এইভাবে একটু লিখি, যে 7-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7, এবং 16-র গুণনীয়ক তো আমরা এই যে একটু আগে এখানে দেখলাম, আমি যে এখানে লিখি, ঠিক আছে, 7। তাহলে এই যে 7-এর গুণনীয়ক হচ্ছে 7 এবং হচ্ছে কত, 1 এবং 7। এখন লক্ষ্য করেন তো যে এটা যেহেতু মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উৎপাদক সব সময় দুইটি হয়। একটা হলো ওই সংখ্যাটা নিজে, আর একটা হচ্ছে 1। সব সময় দুইটি উৎপাদক হয়, ঠিক আছে। তাহলে এখন যদি আমি বলি যে 4, এরপরে সরি, 4, 7 আর 16 এই তিনটি সংখ্যার গসাগু কত, তাহলে অবশ্যই এখানে অপশন থাকলো আমার 7 অথবা 1। কারণ কি, আর তো মাঝখানে কোনো সংখ্যা নেই। তাহলে এখানে 4ও তখন হচ্ছে না, এখানে 2ও হচ্ছে না, এখানে 7ও হচ্ছে না, কারণ এই 7 তো এটার মধ্যেও নাই, 16-র মধ্যেও নাই, 4-এর মধ্যেও নাই। বাদ বাকি কমন থাকলো আমার কত, 1। এই জন্য বলছি, যদি 2 বা হচ্ছে আপনার 2 বা ততোধিক, এই যে এখানে তো নিচে লেখাই আছে, যদি 2 বা ততোধিক সংখ্যার মধ্যে আপনার হচ্ছে একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা থাকে, তাহলে গসাগু হবে ওই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাটি অথবা 1। এই জিনিসটা কি ক্লিয়ার আরিফ? জি। এটা কেন বললাম এই কথাগুলো? কারণ কিছু কিছু অঙ্ক আছে না, দেখা গেল যে কয়েকটা সংখ্যার গসাগু নির্ণয় করতে বললো, মাঝখানে একটা প্রাইম নাম্বার দিয়ে রাখছে ওরা, তাহলে তো আমার আর ওই অঙ্ক মানে ওই গসাগুটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। ওই গসাগু দিয়ে সবকটাকে ভাগ করার চেষ্টা করব, যে কোনো যদি একটা ভাগ না যায় তাহলে অ্যান্সার হবে 1, ঠিক আছে। যাই হোক, এটা ছোট্ট একটা কথা বলে রাখলাম, আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে। আচ্ছা, আমি হচ্ছে এখানে তো অনেক এলোমেলো করে দিচ্ছি, এটা একটু আনডু করে দিই। ওকে। আচ্ছা, আচ্ছা এখন ভাই, আপনার এই থেকে আগে ভিডিওগুলো ইউটিউবে গেলে তারপরে হচ্ছে আমাদের এই বেসিক বুস্টার নামে একটা অ্যাপ হবে, হ্যাঁ, ওইখানে দেব। ওই যে বিনামূল্যে আচ্ছা, আমি চিনি না, যাই হোক, এখন বিষয়টা হলো
যদি আপনার হচ্ছে আহ, একাধিক সংখ্যার গসাগু 1 হয়, ঠিক আছে সাইফুল ভাই, একাধিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে ওই সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলে। এ বি সি, আমি বললাম যে এই তিনটা সংখ্যার আপনার হচ্ছে জিসিডি বা গসাগু কত, আপনি গসাগু নির্ণয় করে দেখলেন ফলাফল আসলো হচ্ছে 1, বুঝতে পারছেন? তাহলে এটাকে বলবে হচ্ছে আপনার বি এর সহমৌলিক, আবার বিটাকে বলবে হচ্ছে আপনার সি এর সহমৌলিক, বা এটাকে বলবে হচ্ছে সি এর সহমৌলিক। বোঝা গেছে কি বিষয়টা সাইফুল ভাই? এটা কি দুইটা সংখ্যার মধ্যে না দুই বা ততোধিক? এইখানে কি দুইটা সংখ্যা লিখছি না ততোধিক লিখছি? ও, তিনটা। তাহলে আমি তো বলতেইছি যে ব্র্যাকেট দেখছেন যে নিচে দেখছেন যে একাধিক মানে কি দুই বা ততোধিক নয়, একাধিক মানেই তো হচ্ছে দুই বা ততোধিক, নাকি? জি। আচ্ছা, তো এই জিনিসটা আপনার হচ্ছে আহ, মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? জি। এই যেমন ধরেন যে এইখানে যদি আমরা একটু সহমৌলিক বা কো-প্রাইমটা বোঝার চেষ্টা করি, লক্ষ্য করেন 15 এবং 8, 15 হচ্ছে আপনার ডিভাইজর বা গুণনীয়ক গুলোকে 1 3 5 15, 8 এর হচ্ছে 1 2 4 8। তো এখানে দেখেন আমাদের কমন কিন্তু হচ্ছে এখানে হচ্ছে 1, আর বাকি এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 5 আছে, এখানে 5 নাই, এখানে 8 আছে, এখানে 8 নাই, এখানে 15 আছে, এখানে 15 নাই। তার মানে এই যে 1 না, আপনার হচ্ছে জিসিডি অফ 15 and 8 হচ্ছে কত? 1। তাহলে কি এই যে 8 এবং 15 এবং 8 পরস্পরের সহমৌলিক। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন যে জিনিসটা আমরা জানবো, আমরা হচ্ছে গসাগু এবং লসাগুর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিভাবে হয় এটা একটু আমরা জানবো। আমাদের প্রথম ক্লাসে এরকম ছিল না, আপনার হচ্ছে এরকম একটা জিনিস ছিল না, আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে আপনার হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, ভাগফল আর ভাগশেষ। আচ্ছা, এটার মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এটা সাইফুল ভাই আপনি বলবেন না, এই যে পারভিন আপু নামে একজন আছেন, আপনি আপনি বলতে পারেন যে এটার মধ্যে যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি? আপু বলেন। জি। আচ্ছা, উনি মনে হয় শুনতে পারেননি। আচ্ছা, আব্দুল হাদ, আমাদের হচ্ছে মনে হয় মিটিং এর আর 10 মিনিট সময় আছে, তোমার হচ্ছে টাইমটা শেষ হয়ে গেলে তুমি একটা নতুন লিংক দিবা, এই লিংকটা আমাদের গ্রুপে দিবা, সবাই ওখান থেকে জয়েন করবেন। আচ্ছা, এই যে নাদিয়া আপু, আপনি বলেন তো এই সম্পর্কটা কি? এই প্রথম ক্লাসে আমরা কিন্তু এইটুক জায়গা জাস্ট দেখেছিলাম, হ্যাঁ? তো আমরা এখানে কি পাই বলেন তো? এই যে ভাজ্য যে আছে, এই ভাজ্যটা মূলত কি জিনিস? ভাজ্যটা হচ্ছে আপনার এই যে ভাজক এবং ভাগফলের গুণফলের সাথে যদি আমরা এই যে ভাগশেষটা যোগ করে দেই তাহলে পাওয়া যায় না, ভাজ্যটাকে পাওয়া যায় না? এদিকে দেখেন যে আপনার ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, তাহলে ভাজ্য ইকুয়াল টু হচ্ছে আপনার ভাজক গুণন ভাগফল, ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, না? এটা একটা রিলেশন না এই ভাগের ক্ষেত্রে? জি। তো এই যে রিলেশনটা আছে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের অঙ্কর দাদা, মধ্যে পুরোটা দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা একটু আমি আসলে বামে আর কিছু লিখি নাই, না বুঝতে না পারছেন? ডান পাশেই আপনার দেখতে পাচ্ছি না, ডান পাশে। ও আচ্ছা, ওইটা হচ্ছে যে জুমিং এর একটা বিষয় আছে, তো তো মোটামুটি হচ্ছে আমি এটাকে তাহলে সরিয়ে নেই।
ওকে ওকে। এই রিলেশনটা আমাদের অনেক অঙ্কের মধ্যে লাগে, ঠিক আছে? তো এখন এই যে লসাগু এবং গসাগু এর মধ্যেও একটা সম্পর্ক আছে। আচ্ছা, এই জিনিসটা কি কোনো ব্যাখ্যা করার দরকার আছে? দেখেন, 3×10=30, তার সাথে 1 যোগ করলে কিন্তু 31 হচ্ছে, তাই না? এই যে 3, সরি, এখানে হচ্ছে 3, 3 হচ্ছে ভাজক, গুণন ভাগফল হচ্ছে কত 10, যোগ হচ্ছে ভাগশেষ কত 1। তাহলে এই তিনটা যোগফল কত হয়? তিনটা যোগফল তো 31 হয়, তাই না? যে এই যে ভাজ্য যেটা সেটা। তো এই জিনিসটাই মূলত হচ্ছে আপনার এই ভাগের যে বিষয়টা আছে তার হচ্ছে একটা রিলেশন, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে যে তাহলে এই যে গসাগু এবং লসাগুর মধ্যে যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে লক্ষ্য করেন তো 12 গুণিতক 12 উপরের যে সংখ্যাগুলো 1 দিয়ে গুণ 2 দিয়ে গুণ এরকম করে 12 গুণিতক 8 গুণিতক। আর গসাগুর ক্ষেত্রে আমাদের যেহেতু গুণনীয়ক লাগে তাহলে গুণনীয়ক হচ্ছে কি 12 গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, 8 গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, তাই না? তো এখান থেকে আমরা কমন যে হচ্ছে আপনার গুণিতক গুলো আছে সেই কমন গুণিতক কি 24 48 72, এইখানে 24 48 72 এরকম করে চলতে থাকবে। আর গসাগুর ক্ষেত্রে কমন গুণনীয়ক গুলো কে কে এখানে 1 2 4, এরপরে আরো আমাদের লেখার কোনো উপায় নাই, কারণ গসাগুর ক্ষেত্রে তো গুণনীয়কের সংখ্যা হচ্ছে আমাদের নির্দিষ্ট থাকতেছে। তাহলে গসাগুর ক্ষেত্রে আমাদের এই যে এখানে 4টা গুণনীয়ক আছে, এর মধ্যে গরিষ্ঠটা হচ্ছে আমার 4, সেক্ষেত্রে গসাগু হচ্ছে 4। আর এখানে লসাগুর ক্ষেত্রে গুণিতক হচ্ছে আমার লঘিষ্ঠ গুণিতক হচ্ছে আপনার 24, তাহলে সেক্ষেত্রে আমার এই 12 এবং 8 এর হচ্ছে লসাগু হচ্ছে 24। তো এখানে আমরা একটু নিচের দিকে যাই, তো লক্ষ্য করেন যে আমাদের লসাগু ছিল কত 24, এই যে লসাগু হচ্ছে 24 এবং গসাগু কত, গসাগু হচ্ছে 8। তাহলে এই যে 24 গুণন হচ্ছে 8, আর এদিকে হচ্ছে প্রথম সংখ্যা গুণন হচ্ছে দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা আমাদের কত ছিল এখানে 12, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 8। তো এখানে লক্ষ্য করলে দেখবেন যে 24 এবং 4 যদি গুণ করি, অর্থাৎ গসাগু এবং লসাগু গুণ করলে পাচ্ছি হচ্ছে আমরা কত এখানে 96। আবার প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা গুণ করলেও পাচ্ছি হচ্ছে কত 96। তো এটা মূলত হচ্ছে গসাগু এবং লসাগুর মধ্যে একটা সম্পর্ক। তো এই জিনিসটা আমাদের আসলে বেশ কিছু প্রবলেম সলভ করতে আমাদের লাগবে, ঠিক আছে? তো এটা যেহেতু আপনারা মোটামুটি সব জায়গায় দেখে আসছেন, এটা নিয়ে খুব বেশি আলোচনা করতেছি না। ওই সূত্রটাকে আমরা এরকম 4 ভাবে যে কোনো একটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে? এই প্রথম দ্বিতীয়টাকে যদি আমরা এইদিকে ভাগ করে দিই তাহলে এই সূত্র পাই, এরকম করে এটা থেকে 4টা জিনিস যেহেতু আছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, লসাগু এবং গসাগু, এই জন্য আমাদের এখান থেকে আমরা 4 ধরনের মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এটা সহজ জিনিস। কারো কি কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? ইমতাজ, কোথায় থেকে আসলে তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা আসল খেলাধুলার মধ্যে নামবো, অর্থাৎ আমরা টাইপ ভিত্তিক অঙ্ক করব। তো যারা হচ্ছে ওই ডাইজেস্ট বইটা আপনারা কিনেছেন, তো ওইখানে দেখবেন হচ্ছে ডাইজেস্ট বইটাতে আপনার হচ্ছে নূর ভাই হচ্ছে 10টি টাইপের অঙ্ক করিয়েছে, হ্যাঁ? তো আমরা আজকে ধরেন যে প্রথম যে টাইপটা আছে সেই টাইপের অঙ্ক আমরা সমাধান করব। তো এই টাইপের অঙ্কর মধ্যে আমরা নাকি নাকি অন্য কোনো বই থেকে দেখলে হবে? আপনি অন্য যে কোনো বই থেকেই দেখেন, কিন্তু এই বইটার মধ্যে যে টাইপ ভিত্তিক আছে, অন্য বইয়ের অনেক বইয়ের ক্ষেত্রেই টাইপ ভিত্তিক আছে। তো আমরা যেহেতু এখানে ভিডিও করব এই বইয়ের সিরিয়াল নাম্বার অনুযায়ী, হ্যাঁ? যেমন ধরেন যে আমরা যদি এখানে যাই 1 নাম্বার যে প্রশ্নটা, দেখেন টিউটর ডাইজেস্ট বইয়ের মধ্যে 1 নাম্বারে 4টা দেয়া আছে, বুঝতে পারছেন? 4টা হচ্ছে দেয়া আছে। তো আমরা যেহেতু এখান থেকে সলভ করতেছি সেক্ষেত্রে আপনার কষ্টটা কম হবে। আপনি আমাদের ইউটিউব বা হচ্ছে ফেসবুকে গেলে সরাসরি গিয়ে হচ্ছে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন, যেটা বুঝতে পারবেন না। আচ্ছা, এই যে লসাগু এবং গসাগুর
এই যে অনেক বড় আলোচনা করলাম, এইটা করার মূলত কারণ হচ্ছে যে আমরা লসাগু এবং গসাগুর বাস্তব জীবনে প্রয়োগ করব, ঠিক আছে? বাস্তব জীবনে যদি প্রয়োগ নাই করতে পারি তাহলে এই লসাগু এবং গসাগু শেখার কোনো মানে হয় না। তো 1 নম্বরে হচ্ছে কি দেখেন, লসাগুটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি? আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে আমরা লসাগু ব্যবহার করি না সাইফুল ভাই? জি ধরেন যে এই দুটো সংখ্যা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে, যোগ করতে যাই, তাহলে প্রথমেই যে কাজটা করি সেটা তো এই দুটো সংখ্যা কি করি বলেন তো? লসাগু করি না এখানে? জি তো এই দুটো সংখ্যার আমরা লসাগু করি, এই দুটো সংখ্যা কি করি? লসাগু করি। তো এই যে লসাগুটা করি, এই লসাগুটা না করেও কিন্তু কাজ করা যায়, এটা জানেন? কেউ জানেন এটা? এটা জানেন কেউ? এই দুটো আমি যোগ করব কিন্তু লসাগু নির্ণয় না করেই করা যায়। আছেন কেউ সাহসী ব্যক্তি? বলবেন একটু। না না, আপনি বাদ, আপনারটা হয় নাই। কেউ বলতে পারবেন যে আমরা এই দুটো সংখ্যা যোগ করব, মানে ভগ্নাংশ সংখ্যা যোগ করব, কিন্তু এখানে লসাগু ছাড়াই কাজটা করব, করা যাবে? একটু রেসপন্স করেন কেউ, নাহলে নাম বলবো কিন্তু। আরিফ বলো, করতে পারবা? বলো। এ সাইকুল ভাই, আপনি তো বেশি কথা বলেন, আপনাকে তো বলতে বলিনি। আমি হচ্ছে অন্যদেরকে জিজ্ঞাসা করতেছি, অন্য একজন বলুক। ভাই কেউ যদি রেসপন্স না করে তাহলে ধরে নেব যে আপনি পারবেন না। ইমতাজ, পারবা না তুমি? ভাই কেমন তো জয়েন করলাম, আগামী তো কিছু বুঝতেছি না, একটু সময় নিন। আচ্ছা, তাহলে এই যে নাদিয়া আপু বলেন, এটা তো আগে থেকেই পারা উচিত, সহজ জিনিস। বলেন, একজন বলেন, নাদিয়া আপু বলেন তো, এই এলসিএম বা লসাগু ছাড়াই কিভাবে এই দুটোর সংখ্যা যোগ করবো আমি? বলতে পারবেন না? আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে উনি হয়তোবা আমাদের কাছাকাছি নেই, দূরে আছে কোথাও। আচ্ছা, এখন এই সাইফুল ভাই, এই এই দুটাকে যদি গুণ করি তাহলে কত হয় বলেন তো? 48 না? জি তাহলে এখানে 48 দেব, এখানে 8 দেব, এখানে 6 দেব। বোঝা গেছে কি? জি আমাদের মিটিং এর টাইম কিন্তু শেষ হয়ে যাইতে পারে। আব্দুল হাদ একটা লিংক ক্রিয়েট করে রাখছে, শেষ হয়ে গেলে ওখানে জয়েন করবেন। এইটা কি বোঝা বোঝা গেছে কি বিষয়টা? জি তাহলে 8 আর 6 কত হয়? বোঝা গেছে? আচ্ছা, আমাদের মিটিং এর টাইম শেষ, আমরা নতুন একটি আপনার হচ্ছে জুম মিটিং এ জয়েন করব। ওকে। আচ্ছা, এই যে মানে কথাগুলো বলতেছি, হ্যাঁ, এইগুলো কিন্তু দেখা গেল যে অন্য অন্য জায়গায় কিন্তু জানা উচিত ছিল। এই জিনিসটা না আমাদের আগে থেকেই অনেকের জানা উচিত ছিল, কিন্তু আমরা আসলে হয়তো কোনো জায়গায় মিস করার কারণে আমরা অনেকে জানি না, ঠিক আছে? তো এইখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আপনার উপরে গেল 14, নিচে আসলো হচ্ছে কত, 48, তাই না? সেটা উপরে গেল 14, নিচে গেল 48। তো এটা তো যোগ হয়েছে নাকি যোগ হয়নি? সিএম ভাই, এটা আমাদের যোগটা কি ভুল হয়েছে না যোগ ঠিক আছে? না ঠিক আছে ভাই, আবার কাটাকাটি করলে আপনাকে ঠিক হয়ে যাবে। এই জায়গায় আমার একটা অবজেকশন আছে, ঠিক আছে? এই জায়গায় আমার একটা অবজেকশন আছে। আপনারা সবাই একটু খেয়াল করেন তো, এই জায়গায় যে কাটাকাটির বিষয়টা আসলো, এই কাটাকাটিতে কেন আসলো বলেন তো? কারণ এই যে আমরা এইখানে যে আপনার হচ্ছে গুণিতকটা নির্ণয় করছি, এটা তো লঘিষ্ঠ গুণিতক না। এটা কি লঘিষ্ঠ গুণিতক? না সাইফুল ভাই কি আমার কথা বুঝতেছেন? জি, এটা তো লঘিষ্ঠ না, এটা গরিষ্ঠ। এটা তো গরিষ্ঠ। কারণ আপনার ধরেন যে 6 12 18 24 উপরের দিকে, আর এদিকে হচ্ছে আপনার কত, সরি, আপনার হচ্ছে এখানে 8, 8 এর ক্ষেত্রে 8 16 24, এরপরে হচ্ছে কত, 48, তাই না?
48 না, মাঝখানে আরো কিছু আছে, থাকার পরে এক সময় 48 আসবে। আর এই যে 24 যে আছে না, এটারও এক সময় কিন্তু 48 আসবে। তার মানে আমরা কিন্তু এই 48টা নিয়েছি, মানে যেটা কিন্তু কমন, যেটা কি কমন, এই 48টা নেওয়ার কারণে আমরা এখানে ফলাফল ঠিকই পেয়েছি, কিন্তু সমস্যা হলো এই ফলাফলের মধ্যে আমাদের লঘিষ্ঠ গুণিতকটা না থাকার কারণে আবার এসে কাটাকাটি করা লাগতেছে। বোঝা গেছে বিষয়টা? এইখানে কত দিয়ে কাটাকাটি করলে আমার একবারে কাটাকাটি শেষ হয়ে যাবে, সেইটা আমার হচ্ছে প্রশ্ন। বোঝা গেছে? আচ্ছা, আমার মনে হয় একটা জিনিস একটু ভুল হয়ে যাচ্ছে কেন জানি। আমার এইখানে হচ্ছে অ্যাকসেপ্টটা আমার এখানে আসছে, তো ওটা কি আব্দুল্লাহ হাতে যারা যে শেয়ার তৈরি করছে তার ওখানে যাওয়া উচিত না? আপনি তো হোস্ট আছেন, ও আমার তো আপনাকে তো হোস্ট করছে। আচ্ছা, হোস্ট করেছে, ভালো। এ ভাই, আমি যে এই জিনিসটাতে কাল ক্ষেপণ করতেছি, আমাকে বিশ্বাস রাখতে পারেন, আমরা নেক্সটে যখন কোনো অধ্যায়ের মধ্যে গিয়ে অঙ্ক করব না, তখন এই জিনিসগুলো যে এত সুন্দরভাবে আমাদের কাজে দেবে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কারণ কি জানেন, আমরা যখন এই যে কাজের অঙ্ক করব না, 2 জন মানুষ, 12 জন মানুষ, 14 জন মানুষ কাজ করতেছে, যখন ওই অঙ্কগুলো করব দেখবেন যে ওইখানে আমাদের কিন্তু লসাগু চলে আসবে, এবং এই লসাগুলো, ওইখানে লসাগুলো এত সহজ লসাগু থাকে, মুখে মুখেই ওইগুলো করা যায়। তাহলে আপনাকে কলম ধরতেই হবে না লসাগু নির্ণয় করার জন্য। একটু পরে আমরা ওই জিনিসটা জানবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এইখানে কত দ্বারা কাটাকাটি করলে একবারেই কাটাকাটি শেষ হয়ে যাবে? সিএম ভাই বলেন। এ, আপনি তো সবসময় বেশি কথা বলেন গো সাইফুল ভাই। ভাই আপনি দুই দিয়ে ভাই একটু দুই একটু দিয়ে তো সিএম ভাই একটু আমাদের পরিবেশটা একটু ঠিক করে নিতে হবে। সাইফুল ভাই যদি সবসময় এরকম কথা বলেন, তাহলে আমি বাকিদেরকে কি শেখাবো বলেন তো? আপনার কোনো একদিন আমি এই লসাগু গসাগুর ক্লাস আপনার নিয়েছিলাম আমি, ঠিক আছে? এজন্য আপনি ভালো বুঝতেছেন, কিন্তু তারপরে ভুল বলতেছেন। আচ্ছা, এখন এই যে সিএম ভাই যেটা বলতেছেন, সাইফুল ভাই আপনাকে জিজ্ঞাসা না করলে আপনি বলিয়েন না, ঠিক আছে? আপনি বুঝতে থাকেন, আর না বুঝলে প্রশ্ন করেন, সমস্যা নেই, মিউট করেন সাইফুল ভাই। সিএম ভাই বলেন তো ভাই, কত দিয়ে কাটাকাটি করলে একবারেই কাটাকাটি শেষ হয়ে যাবে? ভাই দুই দিয়ে কাটলে আচ্ছা, তাহলে বিষয়টা হলো, এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি, এইটার ক্ষেত্রে আমার হয়তোবা একটা ফলাফল আমরা পাবো। কি ফলাফল? যে এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে কত, 24, তাই না? তো এই জিনিসটা মূলত কি হলো বলেন তো? এই জিনিসটা মূলত হলো হচ্ছে 7/24। ওই যে দেখেন, আমাদের এই দুটার লসাগু 24 ছিল না সিএম ভাই? জি ওই দেখেন 24টা কিন্তু নিচে চলে আসছে। বোঝা গেছে বিষয়টা? আমরা যদি লসাগুটা করে এখানে কাজটা করতাম, তাহলে প্রথমবারেই কিন্তু কাজ শেষ হয়ে যেত। আমি জাস্ট বোঝার জন্য একটু করি। তাহলে এখানে আমাদের 1 ভাগ, এটা একটু লিখে নেই, তাহলে এই দুটার লসাগু হচ্ছে কত আমাদের 24। তাহলে 4×6 = 24, আগে 3 আসছে 24, জি 7/24 এরপরে চলে আসছে না? জি আচ্ছা, এইখান থেকে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এটা তো একবারে 2 দিয়ে ভাগ করলে এই কাজটা হয়ে গেছে, তাই না? বাদ বাকি এইটা যদি 14 না হয়ে এটা যদি 28 হতো, আর এটা যদি 48 না হয়ে যদি এটা 96 হতো, আমি বাংলায় লিখি, বাংলা ইংলিশে একত্রে করে ফেলছি। 48 দেখো 96 না সিএম ভাই? জি এখন বলেন তো, এটা কত দিয়ে কাটাকাটি করলে একবারই শেষ হয়ে যাবে কাটাকাটি, বলতে পারবেন? 4 দিয়ে অন্য কেউ? অন্য কেউ বলবেন? 4 দিয়ে এই যে 2 দিয়ে না দিয়ে 4 দিয়ে দিলেন কেন? 2 গুণ করলাম এই জন্য না? জি আচ্ছা, বাদ বাকি এটা যদি বুঝে থাকেন, এখন আমি একটা জিনিস আপনার এখানে দিব, সেটা হচ্ছে, ধরেন যে আপনার 18 আর 24, ধরেন যে এখানে লিখলাম, উপরে হলো 18, নিচে হলো 24। এখন কত দিয়ে কাটাকাটি করবো বলেন তো?
বলেন। ভাই তিন দিয়ে করে দেন। হ্যাঁ, 6 দিয়ে করে দেন। এই যে 6 দিয়ে করা গেল, এটা কেমন করে নির্ণয় করলেন, এটাই হলো আমার প্রশ্ন এখানে। বোঝা গেছে আমার কথা? এখানে যে 6 দিয়ে আপনারা নির্ণয় করলেন, সেটা কিভাবে 6 পেলেন, মনে মনে না স্বপ্নে? প্রথমে প্রথমে যে কাজটা করে অনেকেই, প্রথমে করে কি, এইটাকে 2 দিয়ে কাটে, তাহলে 9 দেখলো 18, এটা হচ্ছে 12 দেখলো 24, তারপরে এরপর আবার কাটাকাটি করা যায়, এটা 3 তিরিকা হচ্ছে কত, 9, 3 4 12, এরকম করে কাটাকাটি করে না? জি জি এটা মূলত কি করলাম ভাই, প্রথমে 2 দিয়ে কাটাকাটি করছি, তারপরে 3 দিয়ে কাটাকাটি করছি, তাই না? জি তাহলে আলটিমেটলি কত দিয়ে কাটাকাটি করলাম, 6 দিয়ে কাটাকাটি করলাম না? জি আসলে আপনি আসলে গসাগু দিয়ে কাটাকাটি করছেন, এই দুটি সংখ্যার গসাগু দিয়ে কাটাকাটি করছেন। জি এবার কথা বলতে হবে। বোঝা গেছে কি আমার কথাটা? হ্যাঁ, সবাই কি বুঝতেছেন এই বিষয়টা? রেসপন্স করতেছেন না। সিয়াম ভাই, আপনি কি এটা জানতেন আগে? ওভাবে খেয়াল করে নেবেন যে এটা আসলে এই দুইটা এটা আসলে এটা আসলে মনে করেন 100 জনের মধ্যে দেখা যায় যে হয়তো বা ওই 20 জনও খেয়াল করে না। মানে আসলে এটা খেয়াল করার প্রয়োজনও এরকম পড়ে না, কারণ দেখা যায় যে আমরা এরকম করে কাটাকাটি করতে করতে অভ্যস্ত, তো কাটতে কাটতে এক সময় সবকিছু কেটে ফেলি আর কি। তো আলটিমেটলি লসাগুর ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা কিন্তু সবাই জানি, কি বলেন, যে ভগ্নাংশ সংখ্যা যোগ করতে হলে প্রথমে এই হর দুটোর লসাগু করতে হয়, এরপরে যোগের কাজটা করতে হয়, এটা সবাই জানি আমরা, কি বলেন? কিন্তু গসাগুর ক্ষেত্রে যে হচ্ছে যখন কাটাকাটি করতে হয়, অর্থাৎ একটা যদি আপনার সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে, ওইটার একদম মিনিমাম যে মানটা আর কাটাকাটি করা যায় না, এই পর্যায়ে যদি কেউ একবারে যেতে চায়, তাহলে তাকে ওই দুটো সংখ্যার গসাগু দিয়েই মূলত কাটতে হবে। কথা কি বোঝা গেছে? আরে বুঝতে পারছো? আচ্ছা, এখন বিষয়টা হলো, এই জিনিসটা আপনারা না একা একাই একটু খেয়াল করবেন, বাসার মধ্যে আপনারা একটু, এই যে আমি যে কথাটা বললাম ওইটা খেয়াল করবেন, তাহলে দেখবেন যে এই যে গসাগু যেভাবে আমরা নির্ণয় করি, গসাগু যেভাবে নির্ণয় করি, ওই জিনিসটা আপনার অনুধাবন করবেন যখন, তখনই মূলত হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবেন যে কেন আসলে ওই দুইটা সংখ্যার গসাগু দ্বারা কাটা যায়। কারণ আমরা গসাগু মানেই বুঝতেছি কি জানেন, গরিষ্ঠ এবং সাধারণ, তার মানে দুইটার মধ্যেই থাকবে সব থেকে বড় গুণনীয়। কথা কি বোঝা যাচ্ছে সিএম ভাই? আমরা কাটাকাটি করার সময় কি করতেছি, সব থেকে বড় সাধারণ যেটা দুইটার মধ্যেই আছে সেই গুণনীয়কটা দিয়ে কাটাকাটি করার চেষ্টা করতেছি না, বলুন তো? জি সবাই কি আমার ভাই কথা- যে দুইটা সেম সংখ্যা দিয়ে কাটাকাটি যাচ্ছে না এরকম ভগ্নাংশ হ্যাঁ হ্যাঁ, বলেন, আমার বলেন। মানে এরকম ভগ্নাংশ আছে যে সেম সংখ্যা দিয়ে দুইটা কাটাকাটি যাচ্ছে না। এই যে ওই ক্ষেত্রে কি আসবে বলেন তো, ওই ক্ষেত্রে গসাগু 1 আসবে না, বলেন তো? জি এই শুনেন, যখন কাটাকাটি যাবে না, তখন হয় ওই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা মৌলিক সংখ্যা আছে, আমার কথা কি বোঝা যায়? জি অথবা ওই একটা আর একটার গুণিতক নয়, এই জন্য তো কাটাকাটি যায় না, নাকি বিষয়টা? জি যদি কাটাকাটি যায়, তাহলে একবারে যদি কাটাকাটি করে শেষ করে ফেলতে চান, তাহলে ওই দুইটা সংখ্যার গসাগু দিয়ে কাটাকাটি করবেন, ঝামেলা শেষ। এগুলো আসলে সাধারণ যারা ম্যাথ করে ওদের অনেক সময় প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে। কিন্তু বাদ বাকি আপনাদের এই জিনিসটা বলে রাখলাম কেন, আপনি হচ্ছে অনেকের থেকে এখন একটু ফাস্ট কাটাকাটি করতে পারবেন যদি বড় ধরনের কাটাকাটি আসে সামনে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে লসাগুর একটা ব্যবহার দেখলাম, যে যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে যে লসাগুটা আমার এরকম করে প্রয়োজন পড়ে। এছাড়া
ভগ্নাংশর হর সমান করতে লসাগুর প্রয়োজন পড়ে। এই জিনিসটা ঠিক আছে না? ওই যে অনেক সময় দেখে না যে ভগ্নাংশটির মধ্যে কোনটি ছোট কোনটি বড়, একটা কথা এইরকম প্রশ্ন আসে না, যে চারটা হয়তো আমাদের অপশন দিয়ে রাখলো, এর মধ্যে বললো যে কোন ভগ্নাংশটি ছোট, এরকম আছে না, অঙ্ক আছে না এরকম? জি ওই অঙ্কগুলোর মধ্যে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে এইখানে যে হর আছে সেই হরটা সমান করা লাগে। আচ্ছা এইখানে আরে বলো তো কোনটা ছোট কোনটা বড়? ইনিশিয়াল স্টেজে একটু হিসাব নিকাশ করেই কিন্তু এই কথাটা বলতে হচ্ছে আমাকে, তাই না? যে এটা হচ্ছে আপনার 6/1 এটা হচ্ছে কয় ভাগের 1 ভাগ, এটা কয় ভাগের 1 ভাগ, 8/1 এইরকম করে হিসাব করা লাগতেছে যে আমার এটা যেহেতু 8/1 তাহলে এটা হচ্ছে ছোট, আর এটা যেহেতু 6/1 এটা হচ্ছে বড়। কিন্তু এই জিনিসটাকেই যদি আমরা কি করি, এই জিনিসটাকেই যদি আমরা হচ্ছে হর দুইটা সমান করতে পারি, এ ভাই এই দুটার লসাগু একটু আগে কত পেলাম আমরা, 24 পেলাম না? এই দুটোর লসাগু 24 পেলাম না? 8 আর 6 এর লসাগু এই যে 24। তো এখন এইখানে যে 24 আছে, তাহলে 24 কে যদি আমরা লসাগু হিসেবে পাই, তাহলে 4 6 কত 24, তাহলে এখানে গুণ করে দেওয়া যায় না এটা দিয়ে, 4 দিয়ে? এইখানে কত দ্বারা গুণ করা যায়, 3 8 24 না? এটা কি কষ্ট হলো? ওহো, আমার একটু কেটে গেছে একটু, এই যে সফটওয়্যারটাতে দেখাচ্ছি ওইটা কেটে গেছে, স্যার দেখা যাচ্ছে। ওটা হচ্ছে আপনার কেটে গেছে, আমি দুঃখিত। আমাদের 6 এবং 8 এর লসাগু একটু আগে দেখলাম আমরা 24, ঠিক আছে না? 24। তো এখন এই দুটা সংখ্যার যদি হর সমান করতে চাই, তাহলে আমি এই দুটো সংখ্যার হর সমান করতে চাইলে এই যে 24 আছে না, এই 24 কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত, 4 6 24 না? তাহলে এই 4 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলাম, তাহলে উপরে 4 1 4 আর নিচে 4 6 24। এই এই মানটা আর এই মানটা একই না? একই কিন্তু। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে কি, এই যে সংখ্যাটা এটা হচ্ছে কত, এখানে হচ্ছে 24, এখানে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 3 আসছে কত 24, তাহলে এই 3 দিয়ে যদি 1 কে গুণ করি, 3 1 কে 3 আর এই 8 কে গুণ করলে 24। এখন কি বোঝা যাচ্ছে না 24/4 আর 24/3 অনায়াসে বোঝা যাচ্ছে না যে এই সংখ্যাটা বড়, এই ফ্র্যাকশনটা বড়, বোঝা যাচ্ছে কি সিয়াম ভাই? আচ্ছা, অনেক জায়গায় হচ্ছে নামাজ হয়তো 8টায় হতে পারে, হয়তো চলে গেছে, এন্তাজ কি বুঝতে পারছো? জি ভাই একটু বুঝতেছি। আরে বুঝতে পারছো? জি বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে যে অনুপাতের অঙ্ক আছে না, দুটি সংখ্যার অনুপাত 2:7, লসাগু যদি আমার হচ্ছে 14 হয় বা 16 হয়, গসাগুটা কত, এরকম কিছু কথা আছে না, এরকম কিছু অঙ্ক আছে না? তো ওই অঙ্কটা মূলত আমাদের এই জিনিসটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু সহজেই ওই অঙ্কগুলো গিয়ে করতে পারবো। আমরা একটু আগে যে কাটাকাটির বিষয়টা দেখলাম, কাটাকাটি মূলত কি দিয়ে করার কথা বলছি আমরা, জিসিডি বা গসাগু দিয়ে করার কথা বলছিলাম না? আর এইখানে এইখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আপনার একটা ভগ্নাংশকে যদি মনে করেন আপনার হচ্ছে কাটাকাটি করি জিসিডি দিয়ে, তাহলে যখনই আমাদেরকে বলবে একটা সংখ্যা মানে দুটি সংখ্যার অনুপাত 1:6, 1 অনুপাত কত 6 বা 1 ভাগ হচ্ছে 6, তাহলে সংখ্যা দুটো পেতে চাইলে না ওই সংখ্যা দুটোর জিসিডি বা গসাগু দ্বারা গুণ করে দেবেন। ধরেন যে এখানে x গুণন হচ্ছে 1 আর নিচে আপনার হচ্ছে কত, x গুণন হচ্ছে কত 6, মানে এখানে হচ্ছে তাহলে কি আপনার প্রথমটা হচ্ছে x, পরেরটা হচ্ছে 6x। এই জিনিসটা মূলত কেন বলেন তো, ওই যে বললাম যে যখন এই ভাগ আকারে থাকে তখন এই জিনিসটাকে সর্বোচ্চ পর্যায়ে কাটাকাটি করছে কি দিয়ে বলেন তো,
জিসিডি দিয়ে, এই জন্যই না জিনিসটা এরকম আসছে। এই যে এখানে যে সংখ্যা দুটো আছে, এটাকে আমরা লিখতে পারি না যে 3:4, আর এরকম করে লেখা যায় না এটাকে, যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। তো যদি তুমি একটি সংখ্যা বের করতে চাও, তাহলে এই সংখ্যার সাথে ওই সংখ্যার গসাগুটা গুণ করে দেওয়া লাগে না? যেভাবে গসাগু দিয়ে গুণ করে সর্বনিম্ন যে ওর সিম্পলেস্ট যে ফর্মটা সেটা যেভাবে পেয়েছো, ঠিক অনুরূপ ভাবে যদি এই সিম্পল যে টার্মটা আছে এইটা থেকে যদি ওই সংখ্যাগুলো তুমি পেতে চাও, তাহলে তো ওই সংখ্যাগুলোর গসাগু দিয়েই ভাগ করতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, যখনই দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, ওই সংখ্যাগুলোর সাথে তার গসাগু যদি আপনি কি করেন, গসাগু যদি হচ্ছে গুণ করে দেন, তাহলে সংখ্যা দুটি পাবেন। যেমন এখানে গসাগু হচ্ছে 6, তাহলে 3 6 হচ্ছে কত, 18। এখানে গসাগু যেহেতু 6, আপনার পরের সংখ্যাটি কত, পরের সংখ্যাটি হচ্ছে 4 6 24। লক্ষ্য করেন এই যে 18 এবং 24 কিন্তু পেয়ে গেছেন। যাই হোক, এখানে আমরা মূলত গসাগুর যে জিনিসটা দেখলাম, একটা হচ্ছে মানে লসাগুর ক্ষেত্রে দেখলাম হচ্ছে বিয়োগ বা যোগ করার ক্ষেত্রে আমাদের লসাগুর প্রয়োজন পড়ে, আর একটা হচ্ছে ভগ্নাংশ সমান করার জন্য, ভগ্নাংশের হর সমান করার জন্য হচ্ছে আমাদের লসাগুর প্রয়োজন পড়ে। আর একটা জিনিস এখানে আছে, সেটা হলো কি, যে যখন কোনো ঘটনা পুনরাবৃত্তি ঘটতে থাকে নির্দিষ্ট দূরত্ব অথবা নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট দূরত্ব অথবা নির্দিষ্ট সময় পর পর, ওই সময় মানে সমস্যাগুলো কিন্তু লসাগুর মধ্যে পড়ে। আরে এই যে এইখানে যে কথাটা আছে দেখো, যে সকল ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে বা হবে তার সময় বা দূরত্ব নির্ণয় করতে লসাগু ব্যবহার হয়। একটু দেখিয়ে দেই তোমাদেরকে। এই যে দেখো, প্রথমে দেখো কি ঘটতেছে, দেখো লসাগুর একদম লোয়েস্ট যে হচ্ছে তোমার গুণিতক, সেটা হচ্ছে 24 24। তারপরের গুণিতকটা তোমার হচ্ছে কত বলতো, 48 48 না? দেখো 48 48। তারপরের গুণিতকটা কি বলতো, 72 72। এ ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছেন যে যখন কোনো ঘটনা পুনরাবৃত্তি ঘটে নির্দিষ্ট সময় পর পর, সেই জিনিসটা যে লসাগুর সঙ্গে সম্পর্কিত, এখান থেকে বোঝা যাচ্ছে না? কারণ নির্দিষ্ট সময় পর পর কিন্তু 12-র গুণিতক এবং 8-এর গুণিতক গুলো কিন্তু এক হচ্ছে। দেখেন 24 48 72 এরকম করে চলতেই থাকবে, 144। এটা জাস্ট একটু হিন্স দিয়ে রাখলাম যে লসাগুটা মূলত এই ধরনের প্রবলেম গুলোতে আমরা ব্যবহার করব। আর গসাগুর ক্ষেত্রে আমরা কি বললাম একটু আগে, তো এটা দেখলাম যে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে যদি ক্ষুদ্রতম, হ্যাঁ, ভগ্নাংশে আমরা কি করতে চাই, ক্ষুদ্রতম ভগ্নাংশে যদি আমরা রূপান্তর করতে চাই, তাহলে ওই দুটো সংখ্যা গসাগু দিয়ে ভাগ দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এরপরে কি, দুই বা তার অধিক উপাদানকে সমানভাবে বিতরণ করতে, দুই বা তার অধিক উপাদানকে সমানভাবে বিতরণ করতে। এইটার কি একটা উদাহরণ দিতে পারবা আরিফ? গসাগু যেহেতু বুঝে গেছো তুমি, যে তোমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে ওই কথাটা বুঝে থাকলে এইটার কি কোনো উদাহরণ মাথার মধ্যে আসে বলতো? অন্য কেউ? ইমতাজ? ও ও নেই এখানে। আরিফ বলতে পারবা? আচ্ছা, বুঝতে পারছি। আপু আপনি একটু বলেন তো, নাদিয়া আপু আপনি বলেন, মানে গসাগু যদি আমরা বুঝে থাকি, তাহলে এই লাইনটা থেকে একটা বাস্তব জীবনে একটা উদাহরণ বলতে পারেন কিনা। মূলত এই পাড়াগুলোই মূলত হচ্ছে একটা অঙ্ক দেখে আপনি বুঝতে পারবেন কিনা, সেটা নির্ভর করবে যে একটা অঙ্ক এটা লসাগুর মধ্যে পড়বে না গসাগুর মধ্যে পড়বে। কারণ কিছু অঙ্ক তো আছে যেগুলো আসলে লসাগু না গসাগু এটা কিন্তু বলা থাকে না। হ্যাঁ, এটা বলতে পারতেছি না, মাঝখানে তো অনেকক্ষণ আমি ডিসকানেক্টেড ছিলাম নেটের জন্য, ও আচ্ছা আচ্ছা। এটা বলতে পারতেছি না আমি।
আচ্ছা, আমি এখন একটু বলি যে আপনার হচ্ছে গসাগু, যেহেতু আমরা বুঝতে পেরেছি দুই বা তার অধিক উপাদানকে সমান ভাগে ভাগ করে দেবে। কথা কথা আমার কাছে হচ্ছে আপনার ধরেন যে আহ, একটু আগে যে জিনিসটা নিলাম সেটাই আমরা দেখাই এখানে। ধরেন যে 18টি হচ্ছে আমার কলম আছে, 18টি কলম আছে এবং 24টি হচ্ছে আমার ধরেন যে আপনার কি পেন্সিল বা খাতা আছে, খাতা আছে। তাহলে একটা কলম কি ছিঁড়ে একজন ব্যক্তিকে দেওয়া যাবে? যাবে না। তা আমরা আমরা এখন চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে এই কলম এবং খাতাগুলো গরিব বা অসহায় কোনো শিক্ষার্থীদেরকে বিতরণ করব। তাহলে সর্বোচ্চ কতজনকে দিতে পারবো যেখানে হচ্ছে আমার কোনো কলম ভাঙতে হবে না, কোনো খাতা চিরতে হবে না? সমান ভাগে, সমান ভাগে ভাগ করতে হবে না বলেন তো? হ্যাঁ, এবং কি করা যাবে না, ভগ্নাংশ নিয়ে আসা যাবে না। তার মানে কি, কলম ভাঙা যাবে না, খাতা দুটা, একটা খাতাকে দুইটা করা যাবে না, তিনটা করা যাবে না। তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে, আমি এই যে 18টা কলম আছে, আমি 18টা কলম কি আমি 20 জনকে দিতে পারবো বলেন তো? এটা সম্ভব? না, 20 জনকে তো দিতে পারবো না। আচ্ছা, যদি এই 18টা কলম যদি আমি একজন একজন ছাত্রকে যদি দেই, কথার কথা একজন ছাত্রকে দিলাম, আমি ওই একজন ছাত্রকে 18টা খাতাও দিতে পারবো, পারবো না? 18টা হ্যাঁ, 18টা খাতাও দিতে পারবো। তাহলে খাতা তো আমার আরো অবশিষ্ট থাকলো কয়টা? 6টা। 6টা অবশিষ্ট থাকলো না? তাহলে তো আমি তো আসলে একজনকে দিলাম, আবার আমার অবশিষ্ট আছে। তাহলে তো আসলে আমার এমন ভাগ করতে পারলাম না যেখানে অবশিষ্ট থাকতেছে না। তো এই জায়গায় মূলত হচ্ছে কি, এই জায়গায় মূলত হচ্ছে ওই গসাগুটাই হচ্ছে কেন, কারণ আমি এমন একটা সংখ্যা এখানে, এমন একটা সংখ্যা এক্স কে নির্ণয় করতে চাচ্ছি যে সংখ্যাটা 18কেও নিঃশেষে বিভাজ্য হয়, 24কেও নিঃশেষে বিভাজ্য হয়। সেই সেই সংখ্যাটা যদি আমি নির্ণয় করি, তাহলেই কিন্তু আমার কি হচ্ছে, আমি কিন্তু সমানভাবে দিতে পারতেছি। যেমন ধরেন যে আমি যদি আপনার হচ্ছে একজন স্টুডেন্টকে যদি হচ্ছে আপনার 18টা কলম এবং 24টা হচ্ছে আপনার খাতা দিয়ে দিই, 18টা কলমও দিয়ে দিলাম, 24টা খাতাও দিয়ে দিলাম, সে কি একাই ভাগটা নিয়ে নিল না একজন স্টুডেন্ট? হ্যাঁ, তাহলে তো এটা এক প্রকার সমান, কারণ কি এখানে দ্বিতীয় যেহেতু কোনো ব্যক্তি নাই, তাহলে সে একাই সব নিয়ে নিছে। আবার দুইজনকে দিতে পারবো না, দুইজনকে, দুইজনকে যদি দেই, হ্যাঁ, তাহলে প্রথম 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 জন এবং দ্বিতীয় জন, প্রথম জন পাবে হচ্ছে 9টা কলম, দ্বিতীয় জন পাবে 9টা কলম। প্রথম জন পাবে 12টা খাতা, দ্বিতীয় জন পাবে হচ্ছে 12টা খাতা, তাই না বিষয়টা? তো আসলে এইগুলো মূলত কি হচ্ছে, একজনকে দেওয়া যাচ্ছে, দুইজনকে দেওয়া যাচ্ছে, আবার 3জনকেও দেওয়া যাবে, আবার এখানে 6জনকেও দেওয়া যাবে, তাই না? দেখেন তো। হ্যাঁ, 6জনকেও দেওয়া যাবে। 318 হ্যাঁ, তার মানে হচ্ছে এই কলম এবং খাতা কোন রকম আপনার না ভেঙে একজনকে দেওয়া যাবে, দুইজনকে দেওয়া যাবে, 3জনকে দেওয়া যাবে, 6জনকে দেওয়া যাবে। এইগুলোর মধ্যে থেকে আর অন্য কোন সংখ্যাকে যদি আমি দিতে চাই, তাহলে অবশ্যই তো 18-এর উপরে কাউকে দিতে পারবো না, সেটা 18 অথবা 18-এর নিচে হবে। এবং এইগুলো সংখ্যার বাইরে দিতে পারতেছি না। আলটিমেটলি কি এটা গসাগু হয়ে যাচ্ছে কিনা বলেন তো? এইগুলো কি গসাগু না, এই দুটো সংখ্যার? সবচেয়ে বড় কোনটা এখানে? হয়, তাহলে এই হয়। এই 6ই তো হচ্ছে এই দুটো সংখ্যার গসাগু, তাই না? এই 18 গুণনীয়ক 1, 24-এরও গুণনীয়ক 1, 18 গুণনীয়ক 2, 24-এরও গুণনীয়ক 2, 18 গুণনীয়ক 3, 24-এরও গুণনীয়ক 3, 18 গুণনীয়ক 6, 24-এরও গুণনীয়ক 6। এর উপরে আর একটা আছে, সেটা হচ্ছে 18, তাই না? আরেকটা আছে, সেটা হলো কত? 18। কিন্তু 18কে তো আমরা দিতে পারতেছি না, কারণ 18 দিলে আমার যে 6টা অবশিষ্ট থাকে।
তার মানে আলটিমেটলি সব থেকে বড় হচ্ছে এখানে 6, মানে আমি সর্বোচ্চ 6 জন স্টুডেন্টকে যদি দেই তাহলে সমান সমান করে দিতে পারবো। কি দিতে পারবো? সমান সমান করে 6 জন স্টুডেন্টকে দিলে খাতা দিতে, কলম দিতে পারবো হচ্ছে 3 6 18, তাই না? 6 জনকে তিনটা করে দেবো কলম, আর 4 6 24, 4টা করে খাতা দেবো। ঠিক আছে বিষয়টা? তো এটাই মূলত এখানে বোঝাতে চেয়েছি যে 2 বা তার অধিক উপাদানকে যদি সমানভাবে আমি বিতরণ করতে চাই তাহলে সর্বোচ্চ কতজনকে দিতে পারবো, এই ধরনের যে প্রবলেম গুলো আসবে সেগুলো মূলত আমরা গসাগুর মধ্যে ফেলবো। ঠিক আছে? আমি এখানে যে আলোচনাগুলো করতেছি এইগুলো দিয়ে কিন্তু আমাদের ওই টাইপের অঙ্ক সব শেষ হয়ে যাচ্ছে। এরপরে এই যে আমাদের টাইপ 1 এর অঙ্ক আমাদের হচ্ছে আরিফ তোমার, হ্যাঁ হ্যাঁ আপনি যে হ্যাঁ, পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো। আমি সেদিন আসলে দিতে পারতাম কিন্তু দেইনি, কারণ আসলে কি আমার এগুলো হচ্ছে আগের একটা ক্লাসের স্লাইড ছিল, তো এইটাকে এখন এডিট করে ওই যে আপনার ডাইজেস্ট বইটার প্রশ্নগুলোকে এখানে অ্যাড করা লাগতেছে। যেমন ধরেন যে এখানে ডাইজেস্টের 1 নাম্বার প্রশ্নটা এখানে, তো বাদ বাকি আমার তো এখানে আগে ছিল অন্য প্রশ্ন, যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এদিকে কিন্তু যে অন্য কিছু ছিল। তো এই জন্য আমি দেইনি, যে এটা আসলে আমার একটু এডিট করতে হবে। আমি যে ক্লাসগুলো নিচ্ছি ইনশাল্লাহ এই স্লাইড গুলো এখানে দিয়ে দেবো। হ্যাঁ, মানে ওই লেখাগুলো একটু নোট করে রাখলে জি মানে জি, আবার একবার একটু চোখ বুলালে গেল। হ্যাঁ বুঝতে পারছি। আমাদের এখানে আর একটা কথা বাকি আছে, সেটা হচ্ছে কোনো কিছু সারি বা দোয়াল আকারে সাজাতে আমাদের এই গসাগুর প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো আমরা আপাতত এই ক্লাসটা এইখানে রাখতেছি। নামাজের পরে আমরা হয়তো আজকে রাত 9টার সময় ছোট্ট একটা মিটিং করব। ওই মিটিং এ হচ্ছে এই টাইপের কয়টা অঙ্ক আছে আপনার, 4টা না 6টা। ওই অঙ্কগুলো মূলত আমাদের মোটামুটি করাই হয়ে গেছে, সেটা করব এবং বাদবাকি আমাদের ক্লাসটা কিভাবে হবে এটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে?